আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদের যেভাবে মূল্যায়ন করা হয় তার কিছু সামান্য অংশ আজকে তুলে ধরছি। মূল্যায়নের জন্য অ্যান্ড্রয়েড ফোন থেকে সর্বপ্রথমে আমাদের নৈপুণ্য অ্যাপে বিশ্ব প্রশাসনের পক্ষ থেকে, বিদ্যালয় প্রধানের পক্ষ থেকে একটা রেজিস্ট্রেশন করে প্রত্যেকটা শিক্ষক এবং শ্রেণী শিক্ষক নির্ধারণ করা হয়। যেমন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের সপ্তম শ্রেণীর খ শাখার শ্রেণী শিক্ষক এবং পুরো সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বিষয় শিক্ষক। আমি এই বিজ্ঞানের মূল্যায়ন করতে পারবো। এখন এই মূল্যায়নটা কিভাবে করা হবে আমি তার সামান্য অংশ এখানে দেখাচ্ছি। এই যে আমরা শিক্ষার্থীর বিভিন্ন তথ্য এখানে আছে, আমি মূল্যায়নের মধ্যে যাচ্ছি। মূল্যায়নের মধ্য থেকে আমি বিজ্ঞানের ধরেন ক শাখায় আমি মূল্যায়ন করব। এখন ক শাখায় মূল্যায়ন করলে এখানে মূল্যায়ন দুই রকমের, একটা হলো বিষয়ভিত্তিক মূল্যায়ন, আচরণগত মূল্যায়ন, দুটাই মূল্যায়ন আছে। এবার খেয়াল করেন, এই যে বিষয়ভিত্তিক মূল্যায়ন এটা তিনটা ক্যাটাগরি আবার ভাগ। একটা হলো শিক্ষণকালীন মূল্যায়ন, ষান্মাসিক মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন। তো এখন পর্যন্ত এই সরকারিভাবে এই অ্যাপসের মধ্যে শুধু শিক্ষণকালীন মূল্যায়নের সার্ভার রেডি আছে, আর ষান্মাসিক বা বার্ষিকের মূল্যায়ন এখনও চালু করা হয়নি। তো শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে যদি আমি যাই, এখানে শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে আমার সপ্তম শ্রেণীর বিজ্ঞানের শিক্ষণ অভিজ্ঞতা আছে মোট যতগুলো, এখানে প্রায় 13টা শিক্ষণ অভিজ্ঞতা আছে। এর মধ্যে একটা শিক্ষণ অভিজ্ঞতার নাম হলো ফসলের ডাক। লক্ষ্য করুন যে ফসলের ডাক যে শিক্ষণ অভিজ্ঞতা, ফসলের ডাক শিক্ষণ অভিজ্ঞতার মধ্যে আবার 5টা মূল্যায়ন আছে। খেয়াল করে দেখেন এখানে যে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক সম্ভাব্য পরিকল্পনা বিবেচনা করেছে, বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক পরিকল্পনা বাছাই করেছে, পরিকল্পনা অনুযায়ী অনুসন্ধান পরিচালনা করেছে, এরকমভাবে ধারাবাহিকভাবে 5টা মূল্যায়ন আছে। একটা শিক্ষণ অভিজ্ঞতাই এটা বলছি। এবার যদি প্রথমে আসি যে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক সম্ভাব্য পরিকল্পনা বিবেচনা করেছে, এটার ভিতরে দেখেন আমি কী কী ক্রাইটেরিয়া বিবেচনা করব এখানে। যে যদি বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক পরিকল্পনা আলোচনা করছে তাহলে সে পাবে শুধু এইটুকু, যদি করে তাহলে সে চতুর্ভুজের ক্রাইটেরিয়ার পড়বে। বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক সম্ভাব্য পরিকল্পনা বিভিন্ন দিক বিশ্লেষণ করতে পেরেছে এমন যদি হয় তাহলে ত্রিভুজ। তারপরে সর্বশেষ বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য একাধিক পরিকল্পনার উপযোগিতা যাচাই করেছে। এটা আমাদের যে শিক্ষক গাইড আছে সেখানে আরও বিস্তারিত আছে, এখানেও আছে, এটা পড়লেও বোঝা যাচ্ছে। তো এই ভিত্তিতে আমি তাকে কোন ক্যাটাগরিতে পড়ে একজন শিক্ষার্থী আমি সেটা যাচাই করব। তো এরপরে দেখেন আমি প্রথমে এবার আমার শিক্ষার্থীর নামের মধ্যে চলে গেল আমাদের আইডি নাম্বার যে 1, তার এখানে দেখাচ্ছে যে তার নামের পাশে এভাবে এই তথ্যগুলোর মাধ্যমে এখানে চিহ্ন আছে। তো এভাবে আমি প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আমি এভাবে আলাদা আলাদাভাবে তাকে তার নাম অনুযায়ী, তার আইডি অনুযায়ী, তার কোয়ালিফিকেশন কেমন সে অনুযায়ী আমরা অলরেডি ক্লাসে এটা মূল্যায়ন করে এই ধরনের একটা ফর্ম আমরা পূরণ করে রেখেছি, সেটা অনুযায়ী আমরা এখানে অনলাইন ডাটা ইনপুট দেব। এভাবে যেমন আমাদের এই ক্লাসে ক শাখাতে স্টুডেন্ট আছে 77 জন, আরও হয়তো কিছু স্টুডেন্ট বাদ পড়েছে, এটা সংখ্যা আর বাড়বে। তো এভাবে যখন সবগুলো তথ্য পূরণ করা হয়ে যাবে আমরা সেখান থেকে হয় জমা দিন, না হলে সংরক্ষণ করুন, আমরা এভাবে আগাতে থাকব। এটা এই যে সপ্তম শ্রেণীর ফসলের ডাক যে শিক্ষণ অভিজ্ঞতা ছিল তার 5টার মধ্যে একটার কথা বললাম। এভাবে দ্বিতীয়টা একই রকমভাবে, তৃতীয়টা এভাবে চলমান থাকবে। এটা একটা চ্যাপ্টার গেল। একটু খেয়াল করে দেখেন ফসলের ডাকে মোট এরকম 5বার আমাকে মূল্যায়ন করতে হবে। পদার্থের সুরক সন্ধান এটাতে 5বার, এভাবে 3টা, 8টা, 6টা, 7টা, এভাবে দেখেন ধারাবাহিকভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে শিক্ষণকালীন একাধিক মূল্যায়নের তথ্য আমাকে এখানে ইনপুট দিতে হচ্ছে বা দিতে হয় শিক্ষকদের। তো এটা শুধু শিক্ষণকালীন মূল্যায়ন গেল। এরপরে একই রকমভাবে আমাদের এই ষান্মাসিক মূল্যায়নের ক্ষেত্রে আসবে, বার্ষিক মূল্যায়নের ক্ষেত্রে আসবে। এইগুলো যখন এখনও চালু হয়নি, সুতরাং এইগুলো এখনও উপাত্ত পাওয়া যায়নি, এটা
এটা এখন আপাতত মূল্যায়ন এটা অফ আছে। একই রকমভাবে আমরা যখন আচরণগত মূল্যায়নের ক্ষেত্রে খেয়াল করব, আচরণগত মূল্যায়নও দুইটা সেশনের জন্য ষান্মাসিক মূল্যায়ন এবং বার্ষিক মূল্যায়নের জন্য আলাদাভাবে আমাকে মূল্যায়ন করতে হবে। ধরেন আচরণগত মূল্যায়ন, মনে করেন ষান্মাসিক মূল্যায়নের আচরণটা দেখতে চাই। তো এখানে ষান্মাসিক মূল্যায়নের ক্ষেত্রে যেমন প্রথম আইডি যে স্টুডেন্টের, তার জন্য যদি আমরা বিবেচনা করি, খেয়াল করেন এর আচরণগত মূল্যায়নের কয়েকটা ধাপ আছে। প্রথম, দলগত কাজে সক্রিয় অংশগ্রহণ করেছে, সেখানে তার আচরণটা কেমন, দলগত কাজে সক্রিয় অংশগ্রহণের ক্ষেত্রে তার ভূমিকাটা কেমন ছিল, সেই জায়গাটা একটু আমাদের দেখতে হবে। প্রথমে কি, যে দলের পরিকল্পনায় বা সিদ্ধান্ত গ্রহণে অংশ নিচ্ছে না, তবে নিজের মতো করে কাজে অংশগ্রহণ করার চেষ্টা করছে। যদি এরকম আচরণ কারোর মধ্যে দেখা যায়, তাহলে তাকে চতুর্ভুজ দিয়ে ওই ক্যাটাগরির মধ্যে তাকে রাখতে হবে। তারপরে দেখেন যে দলের পরিকল্পনায় সিদ্ধান্ত গ্রহণে যথাযথভাবে অংশগ্রহণ না করলেও দলীয় নির্দেশনা অনুযায়ী নিজের দায়িত্বটুকু যথাযথভাবে পালন করছে। এরকম যদি কারো আচরণ হয়ে থাকে, তাহলে তাকে বৃত্ত। এবং দলের সিদ্ধান্ত এবং পরিকল্পনায় সক্রিয় অংশগ্রহণ করছে, সেই অনুযায়ী নিজের ভূমিকা যথাযথভাবে পালন করছে। যদি এরকম আচরণ কারোর মধ্যে থেকে থাকে, তাকে আমরা ত্রিভুজ ক্যাটাগরির মধ্যে ফেলব। এটা মাত্র একটা গেল, দলগত কাজে সক্রিয় অংশগ্রহণ, এটা একটা। দ্বিতীয়ত, নিজের বক্তব্য এবং মতামত দলের সবার সাথে শেয়ার করছে এবং অন্যদের বক্তব্য শুনে গঠনমূলক আলোচনায় অংশ নিচ্ছে। এখানে একই রকমভাবে তার আচরণটা কেমন, 3 রকম ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তারপর 3 নাম্বার, নির্দিষ্ট সমস্যা সমাধানে পূর্ব নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী কাজের ধাপসমূহ যথাযথভাবে অনুসরণ করছে, সেখানে একই রকমভাবে দেখেন, খেয়াল করেন, আপনারা চাইলে ভিডিও পজ করে এগুলো পড়ে দেখতে পারেন। শিখন অভিজ্ঞতা সমূহ চলাকালে পাঠ্যপুস্তকে নির্ধারিত কাজগুলো সম্পন্ন করেছে এবং বইয়ের নির্ধারিত স্থানে প্রয়োজনীয় ছক এবং অনুশীলন পূরণ করেছে। সেটা করেছে কিনা, বা বইয়ের যে ফাঁকা জায়গাগুলো ছক আছে আপনারা জানেন হয়তো, সেগুলো পূরণ করতেছে কিনা বা কতটুকু করেছে, করলে সেটা যথাযথ হচ্ছে কিনা, সেগুলো আমরা যাচাই করে দেখব এবং সেই অনুযায়ী তাকে মূল্যায়ন করতে হবে। তারপরে দেখেন 5 নাম্বার, পরিকল্পনা অনুযায়ী যথাসময়ে নির্ধারিত কাজ সম্পন্ন করেছে কিনা। অনেক সময় প্রত্যেকটা কাজ বা মডেল বা প্রেজেন্টেশন বা কোনো বইয়ের ছক পূরণ করার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয় শিক্ষার্থীদের। এই সময় অনুযায়ী তারা কাজ ঠিকমতো করেছে কিনা সেটার করে তাকে মূল্যায়ন করা হবে। 6 নম্বর, দলগত এবং একক কাজের বিভিন্ন ধাপে সততার পরিচয় দিচ্ছে কিনা। সে যখন এই কাজগুলো করে, তখন সে সরাসরি অন্য কারো কপি করে, নাকি অন্যের কাছ থেকে শিখে নিয়ে বা বুঝে নিয়ে সেটা নিজের চিন্তা অনুযায়ী সেই কাজগুলো করে। দেখেন এখানে প্রত্যেকটা কিভাবে দেখা হবে, এইগুলো একটু এখানে দেখেন লেখা আছে। এগুলো আপনারা সময় অনুযায়ী পড়তে পারেন, অনেক সময় ভিডিও লম্বা হয়ে যাবে, তাই একটু আমি তাড়াতাড়ি আগাচ্ছি। একই রকম 7 নম্বর, নিজের দায়িত্বের পাশাপাশি অন্যদের কাজের সহযোগিতা করছে এবং দলের সমন্বয় সাধন করছে, এটা একটা হতে পারে। একই রকমভাবে এখানে অন্যের দৃষ্টিভঙ্গির ভিন্নতা এবং বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা রেখে তাদের মতামত গঠনমূলক সমালোচনা করছে, এটা একটা ক্রাইটেরিয়া, দেখেন একটু খেয়াল করেন। তারপরে দলের অন্যদের কাজের উপর ভিত্তি করে গঠনমূলক ফিডব্যাক দিচ্ছে। 10 নম্বর, খেয়াল করেন, ব্যক্তিগত যোগাযোগ, উপস্থাপনা, মডেল তৈরি, উপকরণ নির্বাচন এবং ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে পরিমিতিবোধ, বৈচিত্র্যময়তা, নান্দনিকতা বজায় রেখে সিদ্ধান্ত নিচ্ছে। এটার উপর ভিত্তি করে একই রকমভাবে 3টা ক্যাটাগরিতে তাকে ফেলা হবে। তো একজন ছাত্রের এই আচরণিক মূল্যায়ন হচ্ছে 10টা ক্যাটাগরিতে। এভাবে একজনের হয়ে গেলে তার পরবর্তী আরেকজন, তারপরে আরেকজন, এভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে। এই যতগুলো স্টুডেন্ট আছে প্রত্যেকের জন্য আলাদাভাবে এভাবে এটা তাকে জেনে বুঝে সে অনুযায়ী এই তথ্যগুলো এখানে ইনপুট দিয়ে এগুলোকে আমাকে সাবমিট করতে হবে। এটা আচরণগত মূল্যায়ন গেল, এটা শুধু আচরণগত মূল্যায়নটাই গেল। এইভাবে একই রকমের বিষয়ভিত্তিক মূল্যায়ন, আচরণগত মূল্যায়ন, এটা তো একটা সেকশনের গেল। এভাবে একই রকমের খ সেকশনের একই রকম কাজ একই রকমভাবে এটা করতে হয়। তো এখানে যে বিষয়টা হলো যে একজন শিক্ষার্থীকে তার শিক্ষণকালীন কাজের জন্য যেমন মূল্যায়ন করা হবে, ইভেন আমরা যখন ষান্মাসিক মূল্যায়ন হবে সে সময়ও কিন্তু আলাদাভাবে তাকে ভিন্ন রকমের কাজ দিয়ে সেটাকে যাচাই বাছাই করে তার অনুযায়ী পারফরমেন্স দেখে তার মূল্যায়ন করা হবে। এর জন্যে এই যে কাজগুলো করতে হচ্ছে, আশা করি আমাদের অভিভাবক এবং শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হবেন যে আমরা কিভাবে ছেলেদের মেয়েদের মূল্যায়ন করব বা করি। এবার আমরা এই মূল্যায়নের
জন্য একটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। একজন শিক্ষকের এই কাজটা মোবাইল ফোন থেকে করতে বেশ ভালো কনফিগারেশনের একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দরকার। আমি যতটুকু বুঝেছি বাংলাদেশের শিক্ষকদের আর্থসামাজিক যে অবস্থা, সেখানে বহু শিক্ষকেরই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নেই, বা থাকলেও সেটা ব্যক্তিগত। যেহেতু এটা সরকারি কাজ, একটা প্রতিষ্ঠানের অফিসিয়াল কাজ, কাজেই আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষকদের যারা এই মূল্যায়নে অংশগ্রহণ করবেন তাদের একটা প্রতিষ্ঠান থেকে আলাদা একটা অ্যান্ড্রয়েড ফোন, ভালো কনফিগারেশন ফোন দিয়ে দেওয়া দরকার। এবং এই কাজটা যেহেতু সরাসরি অনলাইনে করা হবে, কাজেই অনলাইনের ডাটা কেনার জন্য একজন শিক্ষককে তার ডাটা কেনার জন্য আলাদা একটা তার বরাদ্দ থাকা দরকার, আর্থিক বরাদ্দ থাকা দরকার। এমনকি এই কাজগুলো করতে কিন্তু একজন শিক্ষকের বহু সময় লাগবে। যেমন আমাদের এই প্রতিষ্ঠানের এই ক এবং খ শাখা মিলে কমপক্ষে হলো 170 জন স্টুডেন্ট আছে। 170 জন স্টুডেন্টদের প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে তার আচরণগত মূল্যায়ন, তার জন্য এই যে প্রত্যেকটা শিখন অভিজ্ঞতায় তার যে একাধিক মূল্যায়ন আছে, খেয়াল করে দেখেন এখানে এক একটা চ্যাপ্টারে একটা করে শিখন অভিজ্ঞতায় তাকে 5টা 7টা 8টা পর্যন্ত দেখেন। যেমন সূর্যালোকের রান্না এই অধ্যায়ের মধ্যে 8টা মূল্যায়ন আছে। এখানে 8 বার তাকে 8টা টপিকের উপর ভিত্তি করে একজন শিক্ষককে ডাটা ইনপুট দিতে হবে শুধু শিক্ষণকালের মূল্যায়নের জন্য। এরপরে বার্ষিক বা ষান্মাসিক এগুলো তো আছেই। তো আমার মনে হয় শিক্ষকদের যে আগের যে প্রশ্ন করা এবং খাতা দেখার যতটুকু কাজ ছিল তার থেকে এই কাজটা বহুগুণ বেড়ে গেছে। শিক্ষকদের বাড়িতে বা প্রতিষ্ঠানের ক্লাসের বাহিরেও এই কাজগুলো নিয়মিতভাবে সময় দিয়ে করতে হয়। আমার মনে হয় এই পেশায় এই শিক্ষকদের এই কাজের জন্য এক্সট্রা সম্মানী না রাখলে বা না ব্যবস্থা করলে এই কাজগুলো যথাযথ হবে না। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, একজন শিক্ষার্থীর আচরণ কেমন হবে তার যে যত রকম ক্রাইটেরিয়ায় এখানে মূল্যায়ন করতে হচ্ছে, তার মানে প্রত্যেকজন শিক্ষার্থীকে এখানে একজন শিক্ষকের মাধ্যমে পুরোপুরি রিড করতে হবে। তার পুঙ্খানুপুঙ্খভাবে তাকে যদি যাচাই বাছাই না করা হয়, তাছাড়া এই তথ্যগুলো পূরণ করতে একজন শিক্ষকের পক্ষে অসম্ভব ব্যাপার হয়ে যাবে। আমাদের এক স্কুলের বিশেষ করে বাংলাদেশের অধিকাংশ সরকারি বা বেসরকারি স্কুলের, শহরের স্কুলগুলোর ক্লাসরুমে শিক্ষার্থীর সংখ্যা 60, 70, 80, 100 জন, এমনকি আমাদের বিশ্ববিদ্যালয় স্কুলেও 100 জন ছাড়িয়ে গেছে, অনেক ক্লাস আছে। একজন শিক্ষকের পক্ষে এই 100 জন বা 80 জন স্টুডেন্টকে প্রত্যেকের আলাদা আলাদাভাবে তাদের এই আচরণগুলো দেখে যাচাই বাছাই করে সেই অনুযায়ী এই ডাটা ইনপুট দেওয়া আমার কাছে মনে হয়েছে অসম্ভব ব্যাপার। এটা একজন মানুষের মাথায় এত তথ্য এত রাখা সম্ভব নয়। তো এই বিষয়টা একটা ভাবার মতো বিষয় যে আমরা আমাদের দেশে যে কারিকুলাম চালু করেছি সেখানে এই কারিকুলামটা কতটুকু বাস্তবায়নযোগ্য, আমরা সেই রকম অবকাঠামো তৈরি করেছি কি না, আমাদের শিক্ষকদের সেরকম আমরা ফ্যাসিলিটি দিয়ে এটা মূল্যায়নের জন্য যতটুকু বা ক্লাসরুমে পাঠদানের জন্য যতটুকু উপকরণ দরকার, যতটুকু পরিবেশ দরকার, যেরকমের অ্যাকোমোডেশন দরকার সেটা আমাদের প্রতিষ্ঠানে আছে কি না, এগুলো আমাদের যাচাই করে দেখার বিষয়। তো এইটুকুই আমাদের ভাববার বিষয় যে আপনারা দেখবেন, বুঝবেন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্যে যে পথে এগেলে আমরা এগিয়ে যাব সেই পথে আমাদের আগানো দরকার। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।